হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নিশুতি রাত। ঘড়ির কাঁটা তখন প্রায় ৩টার কাছাকাছি। চাঁদমামা তার দুটি ছড়াচ্ছে ধরণীতে। রুদ্রর উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে শ্রেয়সী। তার পরনে শুধুমাত্র রুদ্রর শার্টখানা। পিঙ্ক কালারের শাড়িখানা গড়াগড়ি খাচ্ছে পাশেই। রুদ্র পরম আদরে হাত বুলিয়ে দিচ্ছে তার বেগমের মাথায়। এই রাতে গোসলের দরুন শ্রেয়সীর সারা শরীর এখন বরফের মতো ঠান্ডা। পুরুষটিটা নিবারণ করতে ব্যস্ত। বিবিজানের অভিমান কি আপনার এই হতভাগা স্বামী ভাঙাতে সক্ষম হল গো? উহু, রুদ্র ফিসফিস করে বলল। তাহলে কি তার আরও আদর চাই? শ্রেয়সী চোখ বড় বড় করে চাইল। না। রুদ্র হেসে দিল তার কাণ্ডে। চুমু খেল কপালে। কানে কানে ফিসফিস করে বলল, কেন? আর একটু আদর করি হুম? শ্রেয়সী গোঙালো অস্ফুট স্বরে বলল, না, অসভ্য পুরুষ। রুদ্র মধুর ভঙ্গিমায় হাসল, প্রেয়সীর ললাটে চুম্বন করে শুধাল, তাহলে অভিমান ভেঙেছে? হু, বেশি ব্যথা করছে জান? এধুস খাবে? উহু। রুদ্র কথায় শ্রেয়সী জানপনরাই লজ্জায় রক্তিম হচ্ছে। শ্রেয়সী পাশ ফিরতে চাইল, রুদ্র তা দিল না। আকরে ধরে রাখল তার নরম কোমল কোমরখানা। অনেক রাত হয়েছে, এভাবেই ঘুমাও বউ। শ্রেয়সী আমতা আমতা করে বলল, আপনার হাতটা সরান। না। তাহলে ওপাশ ফিরে শুই? না। শাড়িটা পরে নেই? রুদ্র দুষ্টু হেসে ফিসফিস করে বলল, সব তো দেখেই ফেলেছি, পরে আর কি হবে বলো জান? আরেকবার দেখাতে চাইছ? কচু দেখেছেন? অসভ্য নায়ক। লজ্জায় শ্রেয়সী পুনরায় মুখ লুকালো রুদ্রর বক্ষ মাঝে। প্রত্যুত্তর করতে গেলে অসভ্য পুরুষ দেখা গেল আবার তাকে লজ্জা দিবে। রুদ্র তার প্রেয়সীকে জড়িয়ে ধরে চোখ বুঝল ঘুম কুমারের আসার অপেক্ষায়। শ্রেয়সী অগত্যা তার দুষ্টু মানবের সঙ্গে না পেরে চোখ বুঝল তন্দ্রার খোঁজে। সকাল 10টা। বাহিরের কিসের যেন চেঁচামেচি হচ্ছে। ফোনটা ক্রমাগত ভাইব্রেট এর দরুন শ্রেয়সীর ঘুম ছুটে গেল হঠাৎ। সে চোখ কোচলে উঠে বসল। ঘড়িতে সময় দেখল সকাল 10টা। এতটা বেলা হয়ে গেল। সবাই কি ভাবছে তাকে না পেয়ে? রুদ্র নেই রুমে। তার ফোনে মেসেজ, চিন্তা করো না বউ, অহনাকে বলে রেখেছি কেউ তোমায় খুঁজবে না। ও তোমায় 10টার মধ্যে ডেকে দিবে গু। শ্রেয়সী দেখল তার আপাই কল করছে, সেটাই বাজছে। রিসিভ করতেই অহনার ব্যস্ত কণ্ঠস্বর, উঠেছিস শ্রেয়সী? দ্রুত নিচে আয়। কি কাণ্ড ঘটে গেছে দেখত। পিহুকে কোথাও পাওয়া যাচ্ছে না। তুই দ্রুত নিচে আয়। এদিকে তোদের রেডি করতে হবে, কি মুশকিল দেখত। কাউকে না বলে গেল কোথায় মেয়েটা? শ্রেয়সী হতভম্ব। পিহুকে পাওয়া যাচ্ছে না মানে? পাওয়া যাচ্ছে না মানে কি? শ্রেয়সী দ্রুত কালকে তার পরনের শাড়িটাই গায়ে জড়াল। রুমে কালকের ফুল সব অক্ষত অবস্থায় রয়েছে, শুধু কিছুটা নেতিয়ে পড়ে মলিনতায় ছেয়েছে। নিচে নামতেই সকলের চিন্তিত মুখশ্রী দেখতে পেল শ্রেয়সী। পিয়ম এক কনারে বসে আছে স্থির হয়ে। অহনা এগিয়ে এসে বলল, দেখো না, পিহুকে পাওয়া যাচ্ছে। রুদ্র ও ফোনটা তুলছে না। কি করি বলতো? তুই একটু রুদ্রকে কল করো না শ্রেয়সী। আমাকে বলে গেল তোকে ডেকে দিতে, তারপরই তো বেরিয়ে গেল। শ্রেয়সী রুদ্রকে ফোন করলে প্রথম দুবার ওপাশ থেকে ফোন রিসিভ হল না। তৃতীয়বার তা রিসিভ হল। ওপাশে রুদ্র কি বলল কেউ জানে না। রুদ্রর আদেশে শ্রেয়সী সকলের থেকে কিছুটা দূরে গিয়ে কথা সারল। কথা শেষে সে পুনরায় গম্ভীর মুখে সকলের সামনে উপস্থিত হল। সবাইকে গম্ভীর মুখে বলল, পিহুর কথা না ভেবে আমাকে রেডি করো। বিয়ে তো ওর একা হচ্ছে না, আমারও হচ্ছে। সবাই ওর কথা ভাবা বাদ দাও। পিয়ম শ্রেয়সীর কথায় হতভম্ব। কি বলছে তার বোন স্বার্থপরের মতো? তার ভাইয়ের হবু বুকে পাওয়া যাচ্ছে না, আর শ্রেয়সী এমন একটা কথা বলতে পারল? সবাই কি করবে? শ্রেয়সীর কথা মতোই কাজ করল। পিয়ম বাকরুদ্ধ হয়ে শুধু সকলের কাজকর্ম দেখছে। সকালে যখন পিয়মের ঘুম ভাঙেছিল, সে তাড়াহুড়ো করে পিহুদের রুমে গিয়ে দরজায় টোকা দিল।
কারণ কাল পিহু বলেছিল কালকে আর তাকে পাবে না পিয়ম। তখন সেটা পিয়ম নিজ ফাজলামো ভেবেছিল। কিন্তু এবারে সত্যি সত্যিই সারা রুম খুঁজে ও পিহুকে পেল না। অন্তিকাকে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারল না, কারণ তারা সমুদ্রের পার থেকে এসে পিহুকে পায়নি। ভেবেছিল অন্য কোথাও আছে। যেহেতু শ্রেয়সী ও রুমে নেই, পিয়ম কেমন নিস্তেজ হয়ে পড়ল। তার মানে পিহু সত্যি সত্যিই বিয়েটা করবে না। আরুষ, সঞ্জয় পিয়মকে সান্ত্বনা দিল, কিন্তু তারাও বা কি বলবে, ভাষা খুঁজে পেল না। অমর চৌধুরী কেন কিছু বলছে না পিয়ম বুঝতে পারছে না। তিনি চুপচাপ গেস্টদের সামলাচ্ছেন। আর রুদ্রই বা কোথায় গেল? সকাল গড়িয়ে দুপুর হলো, এখনো পিহুর কোনো দেখা নেই। 3টার দিকে বিয়ে পড়ানো হবে। পিয়ম বসে আছে নিস্তেজ ভঙ্গিতে বরবেশে। তবে কি শেষ আশা ও শেষ? শ্রেয়সীকে বউ সাজিয়ে স্টেজে আনা হয়েছে। রুদ্রও চলে এসেছে। সে বাইরে থেকেই বরবেশে এসেছে। এসেই শ্রেয়সীর পাশে সাজানো চেয়ারে বসল। পিয়ম বসে আছে একা বরবেশে। তার পাশে তার হবু বউ অনুপস্থিত। কেমন নিস্তেজ তার সব কিছু। এত বিষাদ কেন সব কিছুতে? সব আশা যেন এক তুড়িতেই ধুলিসাৎ। কাজী সাহেব পুনরায় শ্রেয়সীদের বিয়ে পড়ানো শুরু করলেন। রুদ্র তাকালো তার নিষ্পাপ মুখশ্রীর প্রিয়তমার দিকে। সব দিনের তুলনায় আজ যেন তার রূপের ঝলক বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যেন তা শুধু রুদ্রর জন্যই। সকল নববধূর মতো তার মুখে নেই কোনো দুঃখের ছাপ। রয়েছে একরাশ আনন্দময় সিগ্ধ মুচকি হাসি প্রতাপ। তাও খুব নীরবে চুপিতে। রুদ্র নিজেও মুচকি হাসল। মানবী তার জীবনে এসে ভুলে যাওয়া হাসির ফোরাক পুনরায় ফিরিয়ে এনেছে। রুদ্র আজ হাসতে জানে। ভীষণ করে হাসতে জানে। বিয়ে পড়ানো শেষ হলে সকলে আলহামদুলিল্লাহ পড়লেন। পুনরায় আরও প্রত্যয়ে মিলিত হল দুটি মানব মানবীর সম্পর্কের অটুট বন্ধন। রুদ্র শ্রেয়সী একে অপরের দিকে চাইলে হাজারো কথা হয় যেন তাদের চক্ষু মাঝে। অপরদিকে পিয়মের দুঃখে অন্তরটা ভেঙে আসছে। নিঃশেষ মনে হচ্ছে সবটুকু অনুভূতি। এত দহন কেন হৃদয়ে? হঠাৎ পিয়মের পিঠে কেউ হাত রাখল।